ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের ভালোবাসা পেলে এমন ভিডিও আরো উপহার দেব। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয় আমি জানি, এই ভিডিওটি অনেক মানুষই দেখবেন, তাই প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমাকে ভালোবাসে তারা সবাই একটা করে লাইক দিয়ে দেখিয়ে দিবেন লাভ ইউ অল। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। গল্প শুরু করার আগেই বলে দেওয়া হচ্ছে এটি একটি কাল্পনিক গল্প। সো চলুন শুরু করা যাক। আর সাথে সিনচান তো আছে। রশনি শিয়ামকে মানে অফিস বয়কে বলে দিল কফি আনতে, আর ফোনে সিনচান দেখা শুরু করলো। এইদিকে ইয়াশ একটা কাগজ নিজের সামনে ধরে বলল, ডান। ইয়াশ কাগজটা দেখে বাঁকা হাসলো। তখনই ইয়াশের ফোনটা বেজে উঠল। ইয়াশ ফোনটা বের করে কানের কাছে ধরল। অপর পাশ থেকে কি যেন বলল। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। কিছুক্ষণ কথা বলে ফোনটা রেখে ইয়াশ বেরিয়ে পড়ল কেবিন থেকে, কিন্তু সাথে কাগজটা নিতে ভুলল না। ইয়াশ নিজের কেবিন থেকে বের হতেই দেখে শিয়াম হাতে কফি নিয়ে রশনির রুমের দিকেই যাচ্ছে। ইয়াশ শিয়ামকে ডাক দিলে শিয়াম ইয়াশের কাছে যায়। এগুলো নিয়ে কোথায় যাচ্ছ? রোশনি ম্যাডামের রুমে যাইতেছি স্যার। ইয়াশ শিয়ামের হাত থেকে কফির ট্রেটা নিয়ে বলল, আপনি দিয়ে আইবেন স্যার? বাড়তি কথা আমার পছন্দ না, শুধু যা বলেছি সেটা করো। জি স্যার। বলেই সেখান থেকে চলে গেল। ইয়াশ রশনির রুমে গিয়ে দেখে ও পায়ের উপর পা তুলে বসে আছে আর টেবিলে থাকা ফোনের মধ্যে কার্টুন দেখে দেখে হাসছে। গেট খোলার আওয়াজ পেয়ে পেছনে না তাকিয়েই রশনি বলল, সিয়াম কফিতে টেবিলের উপর রেখে যা। ইয়াশ কোনো কথা না বলে কফিটা টেবিলের ওপর রাখলো। তারপর আস্তে আস্তে রশনির দিকে এগোলো। তারপর পেছন থেকেই ওর ঘাড়ে নিজের মুখ রাখে। এমন কিছু হওয়াতে রশনি চমকে ওঠে, কারণ ও মনে করে এটা শিয়ামের কাজ। ও তাড়াতাড়ি উঠে পড়ে নিজের জায়গা থেকে। রশনি শিয়াম বলে চিৎকার করে যেই না থাপ্পড় দিতে যাবে, ঠিক তখনই ইয়াশ ওর হাতটা ধরে ফেলে। তোর এত বড় সাহস, তোকে তো আজ আমি মেরেই ফেলবো। ও তাই নাকি মিস খান? রশনি এতক্ষণে খেয়াল করে ও কাকে এতক্ষণ এসব বলছিল। রশনি সামনের লোকটাকে হাতে পড়ে তা আন্দাজ করতে পারে ভয় ঘামতে শুরু করলো, কারণ ও জানে কিছুক্ষণ পর ওর সাথে খারাপ কিছু ঘটতে চলেছে। রশনি আস্তে আস্তে ইয়াশের দিকে তাকালো। আপনি এখানে কখন এলেন স্যার? আমি আমার অফিসে কোথায় যাব না যাব সেটার জন্য কি এখন আমার তোমার থেকে পারমিশন নিতে হবে? আমি তা মিন করিনি। জাস্ট শাট, কিপ ইউর মাউথ শাট। একটা মানুষ কতটা ইরেসপন্সিবল হলে নিজের সব কাজ ছেড়ে এইভাবে পায়ের ওপর পাতলে কার্টুন দেখতে পারে? তা আবার দেখছেন কি কার্টুন? লাইক সিরিয়াসলি আপনার কি এখন কার্টুন দেখার বয়স? কার্টুন দেখার আবার বয়স হয় নাকি? কি বললে তুমি? বুঝেছি। কি বলেছো? নেক্সট টাইম থেকে আর পায়ের উপর পা তুলে বসে আর কার্টুন দেখবো না, পা নামিয়ে বসে দেখবো। ও মাই আল্লাহ, এরা কি আমার পিয়ে? এনি ডাউটস? শাট আপ। আচ্ছা আমি গেলাম, ওকে বাই। রশনি চলে যেতে নিলে ইয়াশ রশনির হাতের বাহু ধরে আটকে দেয়। কোথায় যাচ্ছ? রশনি নিজের হাত ঘড়িটা ইয়াশের ধরে বলল, অফিস আওয়ার শেষ, তো আমি বাসায় যাচ্ছি। এখন আমার ফেভারিট টিভি শো শুরু হবে, তাই। হোয়াট দ্য, তোমার সাহস কি আমার পারমিশন ছাড়া এভাবে বেরিয়ে যাওয়া? আজব তো, এখন অফিস আওয়ার শেষ, তো এখন আর আপনি আমার বস না। আবার আমার সাথে মুখে মুখে তর্ক করছো, এর জন্য কিন্তু তুমি শাস্তি পাবে। সরি স্যার, কিন্তু কি শাস্তি? ইয়াশ আস্তে আস্তে রশনির দিকে এগোতে লাগলো, আর রশনি পেছাচ্ছে। ইয়াশ খপ করে রশনির হাতটা ধরে ফেলল। ডেভিল স্মাইল দিয়ে
আর রশনি তাতে প্রচণ্ড রকমভাবে ভয় পেয়ে গেল। স্যার। তারপর হঠাৎ ইয়াশ রশনিকে টেনে নিয়ে যেতে শুরু করলো। স্যার আমরা কোথায় যাচ্ছি? ইয়াশ কোনো কথা না বলে নিজের পথেই চলে যাচ্ছে। ইয়াশ রশনিকে নিজের কেবিনে নিয়ে গিয়ে কোনার একটা আলমারির সামনে দাঁড় করালো। তারপর সেখান থেকে কিছু একটা ফাইল বের করে রশনির হাতে দিয়ে বলল, এই দিন ধরুন, এইসব ফাইলগুলো আধা ঘন্টার মধ্যে চেক করে আমাকে দেবেন, আর এটাই হলো আপনার শাস্তি। কি? জি। এতগুলো ফাইল চেক আধা ঘন্টা? ও মাই গড, আমি সব মিলাই কেমনে কি? কেন পারবেন না মিস্টার রশনি? এনায়েত খান। স্যার বলুন, আমি এখানেই আছি। একটু কমিয়ে দিন না। আমি আপনার হোম টিউটর না যে আপনি হোমও কমিয়ে দিতে বলছেন। প্লিজ। আর একটা কথা বললে ফাইলের সংখ্যা বেড়ে যাবে আর সময়ের সংখ্যা কমে যাবে। এই না না, আমি এখনই সব কাজ শেষ করছি। গুড গার্ল। রশনি যেই না ফাইলগুলো নিয়ে নিজের ডেস্কে যেতে নিল, ঠিক তখনই ইয়াশ বলে উঠল, এখানে আমার সামনে বসেই কাজগুলো শেষ করবেন আপনি? নয়, হ্যাঁ। কিন্তু ইয়াশ চোখ গরম করে দেখলো রশনি ভয় পেয়ে চুপচাপ ওখানেই বসে কাজ করা শুরু করলো। আর ইয়াশ বসে বসে আর চোখে ওকে দেখছে। রশনি আপন মনে নিজের কাজ করে যাচ্ছে আর ইয়াশ রশনিকে অপলক দেখেই চলেছে। দেখো তো কতটা ইনোসেন্ট লাগছে এই বাচ্চা মেয়েটাকে দেখতে। কিন্তু আফসোস, তোর মুখটাই শুধু সুন্দর, ভাগ্যটা না। তুমি ভাবতেও পারছো না আগে তোমার সাথে কি কি হতে চলেছে। এসব ভেবে নিজে নিজেই বাঁকা হাসলো ইয়াশ। আধা ঘন্টা পর টাইম শেষ। স্যার প্লিজ আর একটু ওয়েট করেন, হয়ে গেছে। আমি আগেও বলেছি, আবারও বলছি, আমি তোমার স্কুলের স্যার না যে এক্সাম হলে আনসার পেপার আর একটু লেখা বাকি আছে তাই সময় চাইছো। স্যার প্লিজ দেখুন, এইটুকু টাইমে এতগুলো ফাইল কমপ্লিট করতে একটু টাইম তো লাগবেই, বলুন। নো মিন্স নো। ইয়াশের কথা শেষ হওয়ার আগেই রশনি ডান বলে চিৎকার করে উঠল। এই নিন স্যার, শেষ। সব ফাইলগুলো ইয়াশের কাছে দিল। ইয়াশ কিছু না বলে নিজের চুলগুলো সেট করতে ব্যস্ত হয়ে পড়ল রশনিকে ইগনোর করে। স্যার ফাইলগুলো একবার দেখে নিন। ইয়াশ কিছু না বলে সেখান থেকে উঠে চলে যেতে নিচ্ছিল, আর তখন রশনির মাথা গরম হয়ে যায়। স্যার। কিপ ইওর ভয়েস ডাউন। কার সাথে কিভাবে কথা বলছেন আপনি? ইয়াশের কথা শুনে রশনি চুপসে যায়। ঠিকই তো, ওর মাথায় রাখা উচিত ছিল ও কার সাথে কিভাবে কথা বলছে। সরি স্যার, আসলে আমি। কান্না কন্ট্রোল করার জন্য নিজের ঠোঁট কামড়ে ধরে রেখেছে রশনি। মা বাবা না থাকলেও মামার বেশ আদরে বড় হয়েছে ও। কেউ জোরে ধমক দিলে সহ্য করতে পারে না, কান্না করে দেয়। I don't want to explain. রশনি মাথা নিচু করে দুই হাত ঘষতে ঘষতে দাঁড়িয়ে আছে। ইয়াশও রশনিকে এভাবে দেখে বুঝতে পারলো ও কান্না আটকানোর চেষ্টা করছে ঠোঁট কামড়ে। এটা দেখে ওর বুকের ভেতরটা হাহাকার দিয়ে উঠল। রশনিকে অবাক করে দিয়ে হঠাৎ করে গিয়ে ও রশনিকে জড়িয়ে ধরলো। খুব শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে, একদম নিজের সাথে মিশিয়ে নিয়েছে। রশনি প্রথমে অবাক হলেও পরে কান্না করে দেয়। ও ইয়াশকে ছাড়ানোর জন্য কিল ঘুষি দিচ্ছে, বিভিন্নভাবে চেষ্টা করছে, কিন্তু ছাড়াতে না পেরে কান্নার গতিটা আরও বাড়িয়ে দিয়েছে। কিছুক্ষণ পর ও শান্ত হয়ে ওভাবেই দাঁড়িয়ে থাকে। ইয়াশের ছোঁয়াটা তাকে খুব আপন আপন একটা অনুভব দিচ্ছে। কিছুক্ষণ পর ইয়াশ যখন দেখলো রশনি স্থির হয়ে দাঁড়িয়ে আছে, তখন ও ওকে ধাক্কা দিয়ে চলে আসে আর যাওয়ার আগে জাস্ট এইটুকু বলে যায়, ফাইলগুলো টেবিলের উপর রেখে চলে যাও। বলে ইয়াশ সেখান থেকে বেরিয়ে পড়ল। আর রশনি ওখানেই পাথর হয়ে দাঁড়িয়ে আছে, চোখ দিয়ে অজস্র পানি গড়িয়ে পড়ছে। সানা রিক্সা থেকে নেমে তার বাড়ির উদ্দেশ্যে হেঁটে যাচ্ছে, কিন্তু প্রত্যেক দিনের মতো আজও তার বারবার মনে হচ্ছে কেউ তাকে ফলো করছে। কয়েকবার পেছনে ঘুরে দেখেছে, কিন্তু কাউকে দেখতে পায়নি, তাই মনের ভুল ভেবে সামনে হেঁটে যাচ্ছে। কিছুক্ষণ পর আবার ফিল হলো যে কেউ তাকে ফলো করছে। এবারও সত্যি সত্যিই ভয় পেয়ে গেল। মনে মনে বলল,
না না, এতবার তো মনের ভুল হতে পারে না, কিন্তু কাউকে দেখছিও না, তাহলে কি কোনো ফুটটুত নাকি? না আর ভাবতে পারছি না, খুব ভয়ে ভয়ে বলে উঠলো এটা। 3, 2, 1, দে দৌড়। সানাকে আর পাইকে। এখানে সানার এসব কাণ্ড দেখে একজন হাসতে হাসতে শেষ। দেখো পাগলিটা কিভাবে দৌড় দিল। ভেবেছিলাম আজকেই তোমার সামনে আসবো, কিন্তু তুমি যেভাবে দৌড় দিলে। এদিকে ইয়াশ বাড়িতে প্রবেশ করার সাথে সাথে একজন মহিলা এসে ওকে জড়িয়ে ধরলো। ও জানে এটা কে। ইয়াশও মহিলাটাকে জড়িয়ে ধরলো। Hey, miss you so much, मेरा बच्चा। I also। ওদের দেখে রাফি ভেঙচি কাটলো। কি রে, তো চলছে নাকি? ভাই তুই কিন্তু। কি হলো বল? আরে থামবে তোমরা দুজন, কি বাচ্চাদের মতন ঝগড়া করছো? তখনই ইয়াশ আর রাফি অনিমা বেগমকে জড়িয়ে ধরলেন। যে মহিলাটি ইয়াশকে তখনই ইয়াশ আর রাফি অনিমা বেগমকে জড়িয়ে ধরলেন। যে মহিলাটি ইয়াশকে জড়িয়ে ধরেছিল সে ছিল অনিমা বেগম, ইয়াশের বাবা মানে ইয়াহনাফ আহমেদের দ্বিতীয় স্ত্রী। ইয়াশের মা মারা যাওয়ার পর অনিমা বেগমকে বিয়ে করেন। সৎ মা হলেও ইয়াশকে কখনো তা অনুভব করতে দেননি। নিজের ছেলের মতোই বড় করেছেন। মায়ের অভাবটা কখনো বুঝতেই দেননি। রাফিও ইয়াশকে নিজের আপন ভাইয়ের মতোই ভালোবাসে, বলা যায় তার থেকেও বেশি। তুমি কিভাবে আমাকে না বলে এভাবে চলে গেলে? কি করতাম বলো, তুমি তো অফিসে ছিলে আর মা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছিল, তাই না বলেই হঠাৎ করে যেতে হলো। কিন্তু এখন তো আমি এসে গেছি, এবার আর কোথাও যাচ্ছি না। ইয়াশ মুচকি হাসলো। এদিকে বারান্দায় বসে দোল খাচ্ছে আর বাইরের দিকে তাকিয়ে কিছু একটা ভাবছে রশনি। রশনিদের বাসাটা কবরস্থানের একদম সামনে, আর বারান্দাটা দিয়ে কবরস্থানটা খুব কাছ থেকে দেখা যায়, একদম পাশাপাশি। এতে রাতে দোলনায় বসে কবরস্থানের পাশে দোল খেতে যে কেউরই ভয় লাগবে, কিন্তু রশনির আর এসব ভয় লাগে না, কারণ ও অভ্যস্ত। কারণ এই কবরস্থানে ওর মা বাবার কবর আছে, তাই এখানে থাকলে মনে হয় ও ওর মা বাবার সাথেই আছে। হঠাৎ রশনি তার পাশে কারো উপস্থিতি অনুভব করলো। মাথা ঘুরিয়ে পাশে তাকিয়ে দেখে নাহিদ এসে ওর পাশে বসলো। নাহিদ রশনিকে বলল, মন খারাপ? ফুপা ফুপির কথা মনে পড়ছে? রশনি এবার আর নিজেকে সামলাতে পারলো না, নাহিদকে ধরে কেঁদেই দিল। প্লিজ কান্না করো না জান, সবাইকে একদিন না একদিন পৃথিবী ছেড়ে যেতেই হবে, তাই না? আমরা চাইলেও আটকাতে পারবো না, কারণ এটা প্রতিহিত নিয়ম। রশনি কেঁদেই চলেছে। আচ্ছা, ওই কার অ্যাক্সিডেন্টে আম্মু আপুর সাথে আমি মারা গেলাম না কেন? প্লিজ রোশনি, এইভাবে বলো না। তুমি না থাকলে আমি কিভাবে বাঁচতাম বলো? রশনি কিছু বলতে পারছে না, শুধু নাহিদের টি শার্টটাকে খামচে ধরে কেঁদেই চলেছে। মা বাবা যাওয়ার পর নাহিদ আর মামা এই দুইটা মানুষই সব সময় ওর পাশে থেকেছে। আচ্ছা শোনো, এখন অনেক রাত হয়েছে, ঘুমাতে হবে, চলো। এদিকে ইয়াশ অনিমা বেগমের কোলে মাথা রেখে শুয়ে আছে, আর অনিমা বেগম ইয়াশের চুলগুলো টেনে দিচ্ছে। বাবাই শুনছো? তোমার সাথে কিছু দরকারি ব্যাপারে কথা ছিল। বলো, কান খোলা আছে। তুমি তো এখন দেশে এসে পড়েছো আর এখানেই সেটেল হচ্ছ, তাই তোমার বাবা এখানে সব বিজনেসের দায়িত্ব সম্পূর্ণটা তোমার ওপরই দিয়ে দিতে চাইছেন। কারণ তুমি তো জানো, আর কয়েক মাস পরেই তো আমি আর তোমার বাবা লন্ডনে চলে যাচ্ছি, আর ওখানেই আমরা সেটেল হচ্ছি। তুমি এগুলো আবার আমাকে বলছো কেন? আমি তো সবটাই। হ্যাঁ সবটাই জানো, কিন্তু ব্যাপারটা এটা না। আমি যাওয়ার আগে তোমার বিয়েটা দিয়ে যেতে চাইছি, বলতে পারো এটাই আমার শেষ ইচ্ছা। অনিমা বেগমের কথা শুনে ইয়াশ উঠে অনিমা বেগমের বরাবর বসলো। ও মম প্লিজ, বাংলা সিনেমার মুরব্বীদের মতো কথা বলো না তো। এসবের জন্য অনেক টাইম আছে, তাই এখন এসব নিয়ে কিছু ভাবতে বা বলতে চাইছি না। কিন্তু I don't want to hear a single word about this matter.
বলে ইয়াশ উঠে সেখান থেকে নিজের রুমে চলে গেল। পরের দিন অফিসে রশনি অফিসে প্রবেশ করার সাথে সাথে আবার ওই দিনের মতো কিছু একটার সাথে বেজে পড়ে যেতে নেয়, কিন্তু পাশের একটা টেবিল ধরে বেঁচে যায়। ও ভাবে ওই দিনের মতো ইয়াশই ওকে ফেলেছে, আর ওর সন্দেহটা সত্যিই হয়ে যায় পাশে দাঁড়িয়ে থাকা ইয়াশকে দেখে। আপনি আবার? রশনির কথা শেষ হওয়ার আগেই ইয়াশ ওর দিকে না তাকিয়ে একটা মুড নিয়ে সেখান থেকে চলে যায়। আশ্চর্য লোক তো। তখনই ওখানে একজন স্টাফ বয় এসে রশনিকে বলল যে বস ওকে ডাকছে। রশনি ওকে বলে ইয়াশের কেবিনের দিকে গেল। এদিকে নাহিদ ওর রুমে বসে ল্যাপটপে কিছু কাজ করছিল, আর তখনই ওর বাবা মানে রশনির মামা শাহিদ চৌধুরী গেটে নক করেন। আসতে পারি? আরে বাবা, আমার রুমে আসতে আবার তোমার পারমিশন লাগে নাকি? শাহিদ চৌধুরী হালকা হেসে এসে ছেলের পাশে বসলেন, আর নাহিদ বলল, বাবা তুমি কি কিছু বলবে? কিছু দরকারি কথা ছিল। তোমরা এখন অনেক বড় হয়ে গিয়েছে, সবাই বুঝ। এখন তো আর তোমরা বাচ্চা নেই, তাই না? তুমি কি বলতে চাচ্ছ আমি বুঝতে পারছি না। ওকে, আমি স্ট্রিক্টলি বলছি। আমি তোমার আর রোশনির বিয়ের ব্যাপারে এগোতে চাচ্ছি। নাহিদের কি বলা উচিত ও বুঝছে না। আমি তো তোমার বাবা হতে পারি, কিন্তু তোমার বন্ধুর মতোই। তাই বলছি, আমি জানি তুমি যেমন ওকে ভালোবাসো তেমন রোশনিও তোমাকে ভালোবাসে। নাহিদ মাথা নেড়ে সম্মতি দিল। তাহলে তোমরা যা ভালো বুঝো তাই করো। তারপর শাহিদ চৌধুরী নাহিদের মাথা হাত বুলিয়ে সেখান থেকে বেরিয়ে পড়লেন। এইদিকে রশনি ইয়াশের রুমের সামনে এসে নক করে বলল, মে আই কাম ইন স্যার? ইয়াশ হাতের 2 আঙুল দিয়ে ইশারা করে রশনিকে ভেতরে আসতে বলল। রশনি ভেতরে এসে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, কিন্তু ইয়াশের যেন খেয়ালই নাই। ও নিজের মতো করে কাজ করেই যাচ্ছে, আর এমনভাবে করছে যেন এখানে কেউ নেই। প্রায় 15 মিনিট ধরে দাঁড়িয়ে আছে রশনি, কিন্তু ইয়াশের এমন বিহেভে বেশ বিরক্ত লাগলো রশনির। স্যার, আপনার কি আমাকে দিয়ে কোনো কাজ ছিল? স্যার। কিন্তু তখনই রশনির কালকের কথা মনে পড়ে গেল, আর ও চুপসে গেল। কিন্তু ইয়াশ কোনো রিয়্যাক্ট না করেই শান্তভাবে রশনির দিকে তাকালো। স্যার, কোনো কাজ ছিল? তারপর পাশের টেবিল থেকে এতগুলো ফাইল নিয়ে রশনির দিকে তাকালো, আর রশনি ওই ফাইলগুলোর দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। স্যার, আবারও কি? না না, কালকের মতো সব ফাইল আর আপনাকে গোছাতে হবে না। আমি এগুলোর কাজ কমপ্লিট করে নিয়েছি। আপনি চেক করে দেখুন ঠিক আছে কিনা। আপনার ভুল আমি কি করে ধরতে পারি? ভুল ধরতে বলছি না, সব ঠিক আছে কিনা সেটা চেক করতে বলেছি জাস্ট। রশনি মনে মনে ভাবতে লাগলো, এই লুচ্চা টেবিলটার আবার কি হলো? সকালেই তো ল্যাংমাইরা ফালাই দিতে নিচ্ছিল, আবার কোনো নতুন ফোন দিয়ে আসতেছে না তো? কি হলো নিন? ফাইলগুলো এগিয়ে দিয়ে বলল কথাটা। কিছুক্ষণ পর রশনি বলল, স্যার সব ঠিক আছে। ইয়াশের হাতে ফাইলগুলো দিয়ে ওকে। রশনি চলে আসছিল, তখনই ইয়াশ পেছন থেকে ডাকলো, মিস্টার রশনি। জি স্যার। ইয়াশের পাশে যে টেবিল কয়েকটা কাগজ একসাথে স্টেপলার মারা ছিল ওগুলো নিয়ে রশনির কাছে দিয়ে বলল, এই নিন, এগুলো অফিসের কিছু দরকারি কাগজপত্র, এগুলোতে সাইন করে দিন। রশনির কিছুটা অদ্ভুত লাগলেও ও কাগজগুলো নিয়ে নিল। যেই না সাইন করতে যাবে তখন ইয়াশ আবার বলে উঠল, পেপারগুলো একবার পড়ে নিন। এতগুলো কাগজ পড়তে তো আমার পুরো বছর লাগবে। স্কুলেও কখনো এত পড়ি নাই, আর এই দেখো অফিসিয়াল পেপারেই লাগছে সাইন করা। রশনি তারপর 1-2 পৃষ্ঠা এমনি ওলটপালট করে পড়ার অভিনয় করে সাইন করে দিল। এই নিন স্যার, সাইন করে দিয়েছি।
ঠিক আছে। আচ্ছা তাহলে আসি। তারপর রশনি সেখান থেকে বেরিয়ে পড়ে আর ইয়াশ নিজের সিটে বসে থুতনিতে হাত দিয়ে কিছু ভেবে বাঁকা হাসলো। যত ওরা উড়ে নাও পাখি, কারণ তোমার খাঁচা তৈরি হচ্ছে। অফিস শেষে যে যার পথে রওনা দিল। রশনিও তার ব্যাগপত্র গুছিয়ে যেই না বের হতে নেবে, ঠিক তখনই কেউ একজন এসে ওর মুখ চেপে ধরে অন্ধকার একটা রুমে নিয়ে গেল। এত তাড়াতাড়ি ঘটনাটা ঘটার কারণে রশনি চমকে উঠল। রশনি চিৎকারও করতে পারছে না, কারণ লোকটা তার হাত দিয়ে রশনির মুখটা চেপে ধরে রেখেছে। আর রশনি তার দুই হাত দিয়ে লোকটিকে অনেক ধাক্কাচ্ছে, কিন্তু এক চুল পরিমাণও নাড়াতে পারছে না। লোকটা এবার রশনির দুই হাত নিয়ে তার অন্য হাত দিয়ে রশনির পেছনে মুচড়ে ধরল, যার ফলে রশনি কিছুটা ব্যথাও লাগলো, কিন্তু কিছু বলতে পারল না। অনেকক্ষণ হয়ে গিয়েছে, কিন্তু লোকটি শুধু রশনিকে দেখেই যাচ্ছে। রশনি এতক্ষণে খেয়াল করলো রুমটার ভেতরে একটা ছোট্ট জানালা থেকে কিছুটা আলো ভেতরে আসছে, যা দিয়ে লোকটার চোখগুলো দেখা যাচ্ছে। লোকটা নেশাক্ত চোখে তার দিকে তাকিয়ে আছে। এই নেশাক্ততার গভীরতাটা মাপা কারো পক্ষে সম্ভব না। লোকটা এবার আস্তে আস্তে রশনির কাছে আসছে, যা দেখে রশনি চোখ বন্ধ করে নিল, কারণ ওর যে এখন কিছুই করার নেই। রশনি চোখ বন্ধ করে তার গলায় কারো স্পর্শ অনুভব করতে পারল। স্পর্শটা ধীরে ধীরে গভীর হতেই চলেছে। লোকটার গরম নিঃশ্বাস রশনির ঘাড়ে আছড়ে পড়ছে। রশনি চোখ বন্ধ করে তার গলায় কারো স্পর্শ অনুভব করতে পারল। স্পর্শটা ধীরে ধীরে গভীর হতেই চলেছে। লোকটার গরম নিঃশ্বাস রশনির ঘাড়ে আছড়ে পড়ছে। না, এই স্পর্শ আমার কাছে নতুন নয়, আমি আগেও পেয়েছি স্পর্শ। তাহলে কি আমার ভাবনাটাই ঠিক? রশনির হাতের বাঁধনটা কিছুটা ঢিলা হয়ে এসেছে। সেই সুযোগে রশনি লোকটিকে ধাক্কা দিয়ে ওর কাছ থেকে সরিয়ে দিল। রশনির এমন কাজে লোকটা প্রচণ্ডভাবে রেগে গেল। স্যার আপনার... রশনির কথা শেষ হওয়ার আগেই লোকটা এসে রশনির চুলের ভেতর নিজের হাত ঢুকিয়ে মুঠি করে ওকে নিজের কাছে নিয়ে আসলো। বাহ, এত তাড়াতাড়ি এতটা পরিচিত হয়ে গেছো আমার স্পর্শের সাথে, একেবারেই চিনে ফেললে। রশনির ঘাড়ে লিক করতে করতে বলল ইয়াশ। স্যার আপনি কি চেয়েছেন আমার থেকে? আমি কি করেছি আপনার? আবারও কেন এসেছেন আমার কাছে? Do not ask to me that what I want, because I want you. ইয়াশের কথা শুনে রশনির অবস্থাটা এখন কেমন হতে পারে সেটা আপনারাই ইমাজিন করে নিন। হঠাৎ ইয়াশ রশনিকে ছেড়ে খুব জোরে জোরে হেসে উঠল। পাগল টাগল হয়ে গেল নাকি? ইয়াশ আবার রশনির কাছে এসে কানে কানে ফিসফিস করে বলল, Girl, I'm crazy about you. স্যার আপনার কি কিছু হয়েছে? এসব কি বলছেন আপনি? রশনির কথা এবার ইয়াশের ধ্যান ভাঙল, কারণ সে এতক্ষণ যা বলেছিল তা ঘোরের মধ্যেই বলেছিল। I was just kidding. ইয়াশ কি বলবে বুঝতে পারছে না, কারণ ও এতক্ষণ যা বলেছিল তা সত্যিই অনেকটা আজব ছিল। ইয়াশ কি বলবে বুঝতে না পেরে হঠাৎ রশনিকে নিজের কাছে টেনে নিয়ে ও ঠোঁটের মাঝে নিজের ঠোঁট মিশিয়ে নিল। রশনি কিল ঘুষি দিয়েই যাচ্ছে নিজেকে ছাড়ানোর জন্য, কিন্তু তাতে কোনো লাভ হচ্ছে না, বরং ইয়াশ আরও বিরক্ত হয়ে যাচ্ছে, যার ফলে ইয়াশ ওর দুই হাত দেয়ালের সাথে চেপে ধরে। এদিকে একটা অন্ধকার রুমে চেয়ারের সাথে হাত পা বাঁধা আর অজ্ঞাত অবস্থায় সানা পড়ে আছে। রুমটার মধ্যে একটা লাইট জ্বলছে আর নিচ্ছে, সাথে কয়েকটা রশি ঝুলছে, আর চারপাশের দেয়ালগুলো কেমন পোড়া পোড়া, দেখেই মনে হচ্ছে কিডন্যাপিং স্পট। সানা পিটপিট করে চোখ খোলার চেষ্টা করছে, কিন্তু বারবার বন্ধ হয়ে আসছে। রুমটার ভেতরে একটা লোক প্রবেশ করলো। সানাকে এভাবে দেখে লোকটার ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটে উঠল। লোকটা গিয়ে সানার পাশে বসে ওর গালে হাত দিয়ে ওর দিকে তাকিয়ে রইল আর বলল, তুমি কি জানো, শুধু এই মুখটা দেখার জন্য আমি এত দূর থেকে এখানে ছুটে এসেছি। আপনি? পানি পিপাসা পেয়েছে? ওয়েট, দিচ্ছি। বলেই লোকটা তার পাশের টেবিল থেকে পানির বোতলটা নিয়ে সানাকে খাইয়ে দিল। সানা এবার সম্পূর্ণভাবে চোখ মেলে তাকালো। তার সামনে বসে থাকা লোকটাকে দেখে আঁতকে উঠল। আপনি?
দেখতে দাও, এই চোখগুলো যে তার প্রিয়াকে দেখার জন্য তৃষ্ণার্ত। আপনি বাংলাদেশ কবে ফিরলেন শেহের? এই জনাবের পরিচয়টা আগে করিয়ে দিই। ইনি হলেন সেহরান রহমান, নিকনেম সেহের। এশিয়ার টপ 5 বিজনেসম্যানদের মধ্যে ইনিও একজন। দেখতে ভীষণ সুদর্শন, যে কোনো মেয়ে প্রথম দেখাতেই ক্রাশ খাবে। কিন্তু আমাদের নায়ক ভাইয়ের থেকে বেশি কিউট না। আর দুষ্টু মিষ্টি রাগী স্বভাবের ছেলে সানার সাথে কিভাবে পরিচয়, সেটা না হয় পরেই জানবেন। কেন, খুব আফসোস হচ্ছে? আগে থেকে জানলে তো নিশ্চয়ই পালাতে। আপনার এসব কথার জন্যই আপনাকে আমার ভালো লাগে না। এসব কথা না বললে ভালো লাগবে। উফ, আপনি এত কথা পাচ্ছেন কেন জিলাপির মতো? বাইদা শিপা গল্লি, আমাকে এখানে নিশ্চয়ই আপনি এনেছেন। ইয়া, কেন? তোমাকে নিজের করে নিতে। জাস্ট শাট আপ। আর একটা কথা বলুন তো, এতদিন আপনি আমাকে ফলো করেছিলেন তাই না? ইয়ে মানে আপনিই ছিলেন? হ্যাঁ মানে আসলে হ্যাঁ, আমিই ছিলাম। সানা মনে মনে বলল, পাগল একটা। বুঝেছি, আর কিছু বলতে হবে না, বাট আমাকে এখানে এভাবে বেঁধে রেখেছেন কেন? আসলে একটু অন্যরকম ভাবে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। সানার বাঁধন খুলতে খুলতে কথাটা বলল। এইদিকে চৌধুরী বাড়ির কথা। রশনি, মামা আর নাহিদ টেবিলে বসে ডিনার করছে। নাইমা বেগম আজ আবারও শাহিদ চৌধুরীর সাথে ঝগড়া করেছে, তাই নিজের রুমে খেয়ে ওখানেই ঘুমিয়ে গেছেন। রশনি আনমনা হয়ে প্লেটের খাবারগুলো নাড়ছে। নাহিদ ইশারায় তার বাবাকে কিছু একটা বলল, যা দেখে শাহিদ চৌধুরী সম্মতি দিল। রোশনি মা। মামার ডাকে রশনির ধ্যান ভাঙল ও শাহিদ চৌধুরীর দিকে প্রশ্নাক্ত দৃষ্টিতে তাকালো। কি নিয়ে এত ভাবছ? কই না তো। খাচ্ছ না যে? না, এমনি খাচ্ছি। তোমার সাথে কিছু কথা ছিল। বলো। তোর আর নাহিদের বিয়ের ব্যাপারে। রশনি নিচের দিকে তাকিয়ে আছে। তুই আর নাহিদ তো ছোটবেলা থেকে একসাথে আছিস। দেখ, আমি নাহিদ আর তোকে কখনো আলাদা চোখে দেখিনি। যেমন ও আমার ছেলে, তেমনও তুইও আমার মেয়ে। তাই আমি চাই তোকে নাহিদের বউ বানিয়ে এই বাড়িতে রাখতে। তোকে ছেড়ে আমি কিভাবে থাকবো বল? আর তুই আর নাহিদা তো একে অপরকে পছন্দ করিস, তাই না? আমার ভাবার জন্য একটু টাইম লাগবে মামা। নিচের দিকে তাকিয়ে বলল রশনি। কোনো সমস্যা নেই, তোর যত খুশি তুই সময় নে। সময় নিয়ে ভালোভাবে চিন্তা ভাবনা করে নিজের মতামত জানা, কেমন? রশনির মাথায় হাত বুলিয়ে বলে সেখান থেকে চলে গেলেন। রোশনি। নাহিদের সাথে চোখাচোখি হওয়াতে রশনি খাবার রেখে উঠে গেল। হাত ধুয়ে সোজা নিজের রুমে যেয়ে তার ঘরের জানালার পাশে বসে পড়ল। ইয়াস তার বাড়ির ব্যালকনিতে দাঁড়িয়ে আছে আর আজকের অফিসের ঘটনার কথা ভাবছে। তার মুখে অদ্ভুত এক রহস্যময় হাসি। এই হাসি যেন কোনো বড় ঝড়ের পূর্বাভাস দিচ্ছে। এদিকে হঠাৎ দরজায় নক পড়ায় ইয়াস ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসলো। কাম। ইয়াসের কণ্ঠস্বর শুনে দরজার বাহিরে থাকা মানুষটি ভেতরে প্রবেশ করল। ইস্যু? নামটা শুনেই ইয়াসের রাগে গা জ্বলে গেল। মনে হচ্ছে যেন কেউ ওকে বিরক্তির ট্যাবলেট খাইয়ে দিল। আমি আগে অনেকবার বলেছি, আজ আবারও বলছি, আমার ইয়স নট ইস্যু। আমি তোমাকে ভালোবেসে। জাস্ট শাট আপ নেহা। দেখো, আমার সাথে সব আলগা পিঠে দেখাতে আসবে না। সে আর নতুন কি, আমার ভালোবাসা তো সবসময় তোমার কাছে নাটকে লেগেছে। ইয়াসের এইসব বিরক্ত লাগছে, তাই সে নেহার পাশ কেটে সেখান থেকে বেরিয়ে গেল। এটা দেখে নেহার রাগে মাথা ফেটে যাচ্ছে। ইউ হ্যাভ টু মাইন্ড ইন ইউর ড্রিমস। বলেই ইয়াস পকেটে হাত ঢুকিয়ে শীষ বাজাতে বাজাতে সেখান থেকে চলে গেল। পরের দিন অফিসে
রশনি তার মামার কালকে রাতের বেলা কথাগুলো ভাবছে আর হাঁটছে। হঠাৎ একজনের সাথে রশনি ধাক্কা খায়, যার ফলে সামনের ব্যক্তিটি পড়ে যেতে নেয়, কিন্তু তার আগেই রশনি তাকে ধরে ফেলে। হাই রে মাইয়া, দেখা শুনে চলতে পারোস না? দেখা বুঝলাম, কিন্তু শুই না আবার চলে কেমনে? আর তুই দেখা চলতে পারোস না? একে তো ধাক্কা দিয়ে ফালাই দিছোস, আবার কথা শোনাস। আচ্ছা বাবা, মাফ কর। এবার বল, এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছিলি? কেন, তুই জানিস না? কি জানুম, সেটাই তো জানি না। স্যার সবাইকে তার কেবিনে ডেকেছেন। এটা এমন বলতে হয়? আমি মনে করছি কি না কি হয়েছে। বেশি কথা না বললে চল। তারপর সানা রোশনিকে টেনে নিয়ে গিয়ে ইয়াসের কেবিনে। তারপর সানা রশনিকে টেনে নিয়ে গেল ইয়াসের কেবিনে। ইয়াসের কেবিনে সবাই চুপ করে দাঁড়িয়ে আছে। সবার নীরবতা ভেঙে ইয়াস বলা শুরু করলো, I want to announce something. সবাই একসাথে ইয়াসের দিকে তাকালো। এনএসসি কোম্পানির সাথে আমাদের যে ডিলটা হওয়ার কথা ছিল সেটা আলহামদুলিল্লাহ হয়ে গেছে। তো আমরা অনেক বড় একটা প্রজেক্ট পেতে চলেছি। ইয়াসের কথা শুনে সবার মুখে খুশির ছাপ স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। পাশে থেকে নিয়ারা নামের একটা মেয়ে বলে উঠল, ওয়াও স্যার, এটা তো খুব খুশি খবর। ইয়াহ, তাই কাল আমাদের অফিসে একটা পার্টি হতে চলেছে, যেখানে এনএসসি কোম্পানির এমডি আসছেন আর সেখানেই সে ডিলটা সাইন করবেন। সবাই পার্টির কথা শুনে আরো খুশি হলেন। তখন সবাই যান আর কাজে লেগে পড়ুন। ইয়াসের কথা শুনে সবাই কেবিন থেকে বেরিয়ে সবাই নিজের নিজের কাজে লেগে পড়লেন। রশনি বের হতে নেবে তখনই ইয়াস রশনিকে পেছন থেকে ডাক দিল, মিস খান, আপনি দাঁড়ান, আপনার সাথে কিছু দরকারি কাজ আছে। ইয়াস কথাটা তেড়াভাবে বলল, যা শুনে রশনি কিছুটা আন্দাজ করতে পারল কি কাজ হতে পারে। কিন্তু স্যার, আমার তো কিছু কাজ আছে। জি, কাজের জন্যই বলছি। তুই থাক, আমি আসছি। চলে যেতে বারণ করেছে। রশনি কথা বলার আগেই সানা বেরিয়ে গেল। যা চলে গেল। ইয়াসর পেছন থেকে একটা প্যাকেট বের করে রশনির সামনে ধরল। রশনি প্যাকেটটার দিকে একবার তাকিয়ে তারপর আবার ইয়াসের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, এটা কি? জাস্ট আ লিটল গিফট ফর ইউ। রশনির হাতে প্যাকেটটা দিয়ে বলল, কিন্তু এটার ভেতরে আছেটা কি? নিজের ডেস্কে যেয়ে দেখে নিও। কিন্তু স্যার, নাও ইউ ক্যান লিভ। ইয়াসের কথা শুনে রশনি মুখ বেঁকিয়ে সেখান থেকে চলে গেল। আর ইয়াস রশনির যাওয়ার দিকে তাকিয়ে রহস্যময় এক হাসি দিল। রশনির ক্যাবিনে। রশনি ওর কেবিনে এসে যেই না প্যাকেটটা খুলতে যাবে ঠিক তখনই সেখানে সানার আগমন ঘটে। কিরে, কি লুকাচ্ছিস আমার থেকে?